আপনারা দেখছেন আমার বর্ধমান ডিজিটাল, সঙ্গে রয়েছে আমি শেখ ইমতিয়াজ। আমার সঙ্গে রয়েছেন আজ আমার চ্যানেলের চিকিৎসক এবং আমার চ্যানেলের অতিথি সম্মানীয় চিকিৎসক ডাক্তার শাশ্বত দত্ত। নমস্কার, আপনাকে আমার বর্তমানে স্বাগত। স্বাগত। ডাক্তার শাশ্বত, একটা প্রশ্ন বারবার ধরে ঘুরপাক খাচ্ছে, শুধু ঘুরপাক খাওয়াটাই নয়, এই সমস্যার সম্মুখীন বহু মানুষ, যেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজোর এবং হচ্ছে এসিএল ও পিসিএল এর আধুনিক চিকিৎসা মানুষ কিভাবে পাবে এবং এর চিকিৎসা কি আদৌ বর্ধমানে হয়? হ্যাঁ, এর চিকিৎসা এখন বর্ধমানে হয়। এসিএল বা পিসিএল যে ছেঁড়াগুলো হয়, মানে এসিএল লিগামেন্ট এবং পিসিএল লিগামেন্ট সম্বন্ধে আমাকে আগে জানতে হবে ব্যাপারটা কি। আমাদের হাঁটু মূলত দু ধরনের লিগামেন্ট থাকে। এটা যদি আমাদের হাঁটুর একটা ইয়ে হয়, মানে স্ট্রাকচার হয়, তো আমাদের হাঁটুটাকে খুললে আমরা দু ধরনের লিগামেন্ট দেখতে পাই। এটা 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 হচ্ছে আমার এসিএল এবং পিছনের দিকে থাকে হচ্ছে পিসিএল। তো আমার এটা যখন ইনজুরি হয়, এছাড়াও এখানে মেনিসকাস থাকে, একটা ল্যাটারাল মেনিসকাস, একটা মিডিয়াল মেনিসকাস। এসিএল মানে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট আর পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট পিসিএল যথাক্রমে। এছাড়াও থাকে এখানে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট এবং এদিকে থাকে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। এটা হচ্ছে প্যাটেলার লিগামেন্ট, সুপ্রা প্যাটেলার লিগামেন্ট আর প্যাটেলার লিগামেন্ট। আর এটা হচ্ছে আপনার মানে যেটা প্যাটেলাকে আমাদের হাঁটুকে মানে সংযোগ করে। এই লিগামেন্ট গুলো আমাদের ইনজুরি হয়। এর মধ্যে প্রধানত এই এসিএল মেনিসকাস, এই দুটো লিগামেন্টই বেশি ছেড়ে। এছাড়াও পিসিএল ছিঁড়তে পারে, যেটা পিছনের দিকে পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এছাড়াও খুব কমনলি আপনার ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরি হয়, তবে এই ক্ষেত্রে অপারেশন লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন লাগে না, গ্রেড 2 বা গ্রেড 3 ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে লাগে না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের হাঁটুর লিগামেন্ট। হাঁটু যখন এইভাবে টুইস্টিং ইনজুরি হয়, মানে হয় এইভাবে ঘুরে যায়, অথবা হাঁটু যদি এইভাবে ঘুরে যায়, মানে এইভাবে, হ্যাঁ এইভাবে যদি ঘুরে যায়, তখন এই ইনজুরি গুলো হয়। তো সাধারণত স্পোর্টস পার্সন বা যারা হচ্ছে আপনার মানে মাঠে কাজ করছে বা যারা ওই মানে হেভি ওয়েট লিফটিং করছে বা মানে কারখানায় কাজ করছে, তাদের ক্ষেত্রে ইনজুরিগুলো অত্যন্ত কমন। বা হঠাৎ করে কেউ ফুটবল খেলতে গেল বা হঠাৎ করে অনেকদিন বাদে ক্রিকেট খেলতে গেলো, এই ক্ষেত্রে ইনজুরি হয়। 17-18 বছরের ছেলেদের হয়, জিমে যারা যায় রেগুলার, তাদের এই ধরনের ইনজুরিগুলো হয়। বর্ধমানে এখন সাকসেসফুলি এই ধরনের ইনজুরি কে মাইক্রো সার্জারি দিয়ে রিপেয়ার করা হচ্ছে রেগুলার বেসিসে। যতদূর আমি সূত্র মারফত বলা যেতেই পারে যে খবরটা পেয়েছি, ডাক্তার শাশ্বতের আন্ডারে নাকি এই আধুনিক চিকিৎসা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অত্যন্ত আধুনিক চিকিৎসা। এতে হ্যাঁ আমরাই করি। মানে বেসিক্যালি এই চিকিৎসাটা আগে কলকাতার কয়েকটা সেটআপ ছাড়া হতো না, বা বর্ধমানে হতো না সেটা বলবো না, বিভিন্ন কলকাতার ডাক্তারবাবুরা এসে বর্ধমানে করতেন। আমি একমাত্র বর্ধমানের ডাক্তার, মানে এখানেই আমার বাড়ি যেহেতু, তাই আমি নিজেকে বলি এখানকার ভূমিপুত্র। তো আমি এখানে প্রথম নিজস্ব মেশিন নিয়ে এসে এই ধরনের আধুনিক চিকিৎসাটা স্টার্ট করি। তো এটা একদমই মাইক্রো সার্জারি, ছোট দুটো ফুটো হয় হাঁটুর উপরে, আর তার সাথে হচ্ছে আপনার একটা 2 সেন্টিমিটারের কাটা থাকে। এতে পুরো অপারেশনটা হয়, অপারেশনের পুরো ভিডিও তৈরি করা হয় এবং সেটা আমরা পেশেন্টকে প্রোভাইড করি। একদম। আমরা ডাক্তার শাশ্বত দত্তের কাছে আরেকটা প্রশ্ন যাবো, সেটা হচ্ছে ডাক্তারবাবু প্রথমেই বলুন, হাঁটুর কোন লিগামেন্ট গুলি বেশি ইনজুরিতে পড়ে এবং কেন? আমি আপনাকে এই মাত্রই বললাম, তো আমাদের মেইন ইনজুরি হয় হচ্ছে আপনার মানে এসিএল মানে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এছাড়াও হচ্ছে আপনার ল্যাটারাল মেনিসকাস, মিডিয়াল মেনিসকাস, এগুলো ইনজুর্ড হয়। আর হচ্ছে আপনার ল্যাটারাল কোল্যাটারাল, মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টও ইনজুরি হয়। তো এইটা হচ্ছে আপনার ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট এটা। আর এটা হচ্ছে আপনার এই মানে এটা হচ্ছে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, এটা হচ্ছে আপনার মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। তো এই যে কোল্যাটারাল লিগামেন্ট, এটা ইনজুরি খুব কমন, এক্ষেত্রে অপারেশন লাগে না। কিন্তু যদি আপনার এই এসিএল ইনজুরি হয়, যেটা এসিএল যেটা, এটার ক্ষেত্রে অনেক সময় যদি স্প্রিং হয়, তাহলে আমরা কিছুদিন রেস্ট দিলে পেশেন্ট ঠিক হয়ে যায়। কিন্তু বড় করে যদি ছিঁড়ে যায় বা বড় প্রবলেম হয়, তখন কিন্তু আমাদের অপারেশন লাগে। আর পিসিএল ইনজুরি সাধারণত হয় না, ইসিএল পিসিএল একসাথে ইনজুরি অত্যন্ত রেয়ার। বলছি ডাক্তারবাবু, আরেকটি বড় প্রশ্ন হচ্ছে যে ধরুন আমি যেমন প্রশ্ন করি আমার নিজের জন্য, আমি ইমতিয়াজ, আমার হাঁটুতে ইনজুর হয়েছে, লিগামেন্ট ইনজুর হয়েছে, আমি কিভাবে বুঝবো সেটা আমার হয়েছে? এটা খুব একটা সুন্দর প্রশ্ন। হাঁটুতে ইনজুরি আমার হলেই যে সমস্ত হাঁটু ব্যথা মানেই কিন্তু সেটা লিগামেন্ট ইনজুরি নয়। একটা 16-17 বছরের ছেলের হাঁটুর ব্যথা সবসময় লিগামেন্ট ইনজুরি নয়।
সেক্ষেত্রে হচ্ছে আপনার কন্ডাল ড্যামেজ বা অন্য ক্ষেত্রেও হাঁটুতে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। তো লিগামেন্ট ইনজুরি বুঝতে গেলে যদি এসিএল হয় সেক্ষেত্রে গিভিং অ্যাওয়ে সেন্সেশন, মানে হচ্ছে আপনার পা যেন খুলে চলে যাচ্ছে, মানে পা এরকম ঘুরছে, মানে আমরা যদি এরকম দেখি পাটা ঘুরে যাচ্ছে, এরকম হাঁটতে গেল জোরে বা জোরে ফুটবলে শট নিতে গেল পাটা ঘুরে গেল, তো এটা একটা হতে পারে। এছাড়াও হচ্ছে আপনার হচ্ছে পা লক হয়ে যায়, মেনিসকাস ইনজুরিতে যেমন পা লক হয়ে যায়, ঠিক আছে, মানে পাটা আমি যখন এইরকম প্রথমে আমি ভাঁজ করতে গেলাম লক হয়ে গেল, তারপরে আবার পাটা ইয়ে হলো, এটা মেনিসকাস ইনজুরি। মেনিসকাস হচ্ছে আমাদের বডির কুশন, মানে এই হাঁটুর এই যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে মেনিসকাস, এই বস্তুটা হচ্ছে মেনিসকাস, এটা হচ্ছে আমার হাঁটুর কুশন। এই হাঁটুর কুশনে যদি ইনজুরি হয় সেক্ষেত্রে পা লক হয়ে যাবে। আর এসিএল বা পিসিএল ইনজুরি হলে গিভেন অ্যাওয়ে, মানে চলে যাচ্ছে যেমন। এছাড়াও আমরা যখন ইয়ে করবো এরকম এরকম ভাবে পাটা ঘুরবে, খুলবে, বেরিয়ে আসবে, এটা প্রবলেম হয়, পা ইনস্টেবল হয়ে যাবে, মানে আনস্টেবল হয়ে যাবে, বিশেষ করে একটা প্রশ্ন আমার মধ্যেও একেবারে মানে কৌতূহল, আমি এই প্রশ্নটা নিই যে বিভিন্ন সময় ইয়াং জেনারেশন 18-19 বছরের যুবকরা বা 26 বছরের যুবকরা হাইওয়েতে বাইক চালাচ্ছে, ফুল প্যান্ট জিন্স পরে রয়েছে, হাই স্পিডে গাড়ি চালাচ্ছে, হঠাৎ ডিস্ক ব্রেক মারলো, ছিটকে গেল, একটা পোল বা কোথাও গিয়ে লাগলো, বিশেষ করে হাঁটুটা গাড়িটা উল্টে পড়ে, বেশি আঘাতটা কিন্তু হাঁটুতে হয়, পায়েতে হয়। হ্যাঁ, হাঁটুতে হলে এটাকে ড্যাশবোর্ড ইনজুরি বলে, মানে পার্টিকুলারলি ধরুন মানে বাইকের থেকেও 4 চাকা যারা চালায় তাদের ক্ষেত্রে ড্যাশবোর্ড ইনজুরিটা খুব কমন। ড্যাশবোর্ড ইনজুরিতে পিসিএল ইনজুরি হয়, পিসিএলটা ছিঁড়ে চলে যায়, তো কমন নয় বলবো না আমি একদম প্রচন্ড কমন, কিন্তু কমন পিসিএল হয় ড্যাশবোর্ড ইনজুরিতে। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি সাধারণত মানে হাঁটু গড়ে কেউ যদি পড়ে, অথবা ফুটবলে শট হঠাৎ করে শট মারতে গেল আরে তারে, অথবা পাটা কোনো একটা জায়গার মধ্যে ঢুকে ঘুরে গেল, তখন এটা হয়। বাইক চালাতে গিয়ে হাঁটু ভাঁজ হয়ে আছে, সেই সময় গিয়ে খুব জোরে যদি কোনো ডিভাইডারে মারে বা অ্যাক্সিডেন্ট করে, ডাইরেক্ট যদি থ্রো হয় সেক্ষেত্রে এসিএল পিসিএল দুটোই ছেড়ে যেতে পারে। এছাড়াও ছোটখাটো ক্ষেত্রে আপনার ল্যাটারাল অ্যান্ড কোল্যাটারাল লিগামেন্ট বা মিডল কোল্যাটারাল লিগামেন্ট ইনজুরি তো হয়, ঠিক আছে, যেখানে কোনো অপারেশন লাগে না বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এসিএল যদি আপনার ছেড়ে সেক্ষেত্রে আমাদেরকে মানে হাঁটুতে রক্ত জমে যায়, হাঁটু ফুলে ওঠে, ব্যথা হয় প্রচন্ড, এগুলো সমস্ত হয়। আরেকটি প্রশ্ন রয়েছে, বেশ কিছু লোক ভাবেন এই চিকিৎসা নাকি শুধু মেট্রো সিটিতেই হয়, আপনি কি বলেন? মেট্রো সিটি বলতে গেলে কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, 4টেকে মেট্রো সিটি বলে। তো বর্ধমানে আমি অন্তত এখন যেটা ফিল করছি, বর্তমান আমি এখানে অনেকদিন কাজ করছি, তো মানে কলকাতায় যা হয় বর্ধমানে তার অধিকাংশই হয়, 90% চিকিৎসাই বর্ধমানেও অত্যন্ত সাকসেসফুলি হয়। বর্ধমানে আমি আগের ভিডিওতেও বলেছি, এবারেও বলছি, মানে প্রতি ক্ষেত্রেই বলছি যে বর্ধমানে সমস্ত কিছুই অপারেশন হয়, সাকসেসফুলি হয়। বর্ধমানের ডাক্তারবাবুরা যথেষ্টই পোটেন্সিয়াল, এবং তারা মানে বেশিরভাগ ক্ষেত্রে কলকাতায় বিভিন্ন ডাক্তার যাদেরকে অপারেশন করানো হচ্ছে বা দুর্গাপুরের দিকে যারাই অপারেশন করাচ্ছেন, তারা বেশিরভাগ দেখা যাচ্ছে যে দিনের শেষে বর্ধমানের ডাক্তারবাবুরাই গিয়ে ওখানে অপারেশন গুলো করছে। তো অত্যন্ত মানে ইজি মানে পোটেন্সিয়াল ডাক্তারবাবু এখানে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে এখানে অনেক সস্তায় হয়, বর্ধমানে কলকাতার থেকে অনেক সস্তায় হয়, এবং এই অপারেশন হবেই বর্ধমানে। এই ধরনের চিকিৎসা কি রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়? বছর 2 আগে পর্যন্ত হতো, কিন্তু বর্তমানে হচ্ছে না। হ্যাঁ, সম্ভবই নয় হওয়া, কারণ গভর্নমেন্ট গেট কিপিং করে রেখেছেন। হ্যাঁ, গেট কিপিং করে বন্ধ রেখেছেন। এই মুহূর্তে স্বাস্থ্যসাথীতে হচ্ছে না, তবে অন্যান্য ক্যাশলেস ইন্স্যুরেন্স বা আদার্স ইন্স্যুরেন্সের মাধ্যমে হচ্ছে। আমরা হোপ করছি বা আমরা আশা করছি ভবিষ্যতে হয়তো গভর্নমেন্ট আবার চালু করলে তখন আবার এই ধরনের অপারেশন করা যাবে। বলছি এই ধরনের চিকিৎসা করতে গেলে হয়তো এর আগেও বলেছি, আজও বলছি, খরচা, মূলত খরচা, বাজেট নিয়ে অনেকেই চিন্তা থাকেন, তাই এই থেকে কি সুবিধা রয়েছে, রোগীরা কি সুবিধা পাবে? এই ধরনের অপারেশন অত্যন্ত হাইল্ড অপারেশন ইন এ সেন্স এগুলো করা খুব কঠিন, মানে যে কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব না। আমি প্রায় 10-12 বছর ধরে একটা মানে কাজ করে 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 এবং প্রচুর নতুন ইনস্ট্রুমেন্ট আমি নিয়ে এসেছি। আরএফ যেমন হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন সিস্টেম একটা আছে, যেটা জলের তলায় আগুন ধরে আর কি। আমরা পেশেন্টকে আমি অপারেশনের সময় বলি, আমার রুগীর যখন অপারেশন হয়, একটা মজার ব্যাপার, এই অপারেশনটার একটা মজার ব্যাপার হচ্ছে যে অপারেশন চলাকালীন রুগীর সাথে আমার কথা হয় এবং রুগীরা গোটা অপারেশনটা দেখতে পায়।
এ তো ব্লাডলেস সার্জারি, হ্যাঁ লাইভ দেখতে পারেন উনি, মানে চাইলে কিভাবে সম্ভব এটা এটা এখনকার দিনে তার মানে জেনারেল অ্যানাস্থেসিয়া অপারেশন হয় না, এখন স্পাইনাল অ্যানাস্থেসিয়া অপারেশন হয়। তো হ্যাঁ ডিজিটাল যুগ মানে ওই আর কি। তো স্পাইনাল অ্যানাস্থেসিয়া অপারেশন যখন হয় আমরা স্পাইনাল দিয়ে রুগীর মুখ খুলে দেওয়া হয় এবং রুগীর সামনে একটা আমরা এলসিডি স্ক্রিন দিয়ে দেওয়া হয়। তো আমরা যখন অপারেশন করি আমি রুগীকে বলি যে এটা তোমার এসিএল, এটা তোমার ড্যামেজ আছে, তুমি দেখো। তো রুগী বলে আমাকে যে হ্যাঁ স্যার আমি দেখতে পাচ্ছি। মানে রক্ত যেহেতু থাকে না ওই জন্য মানুষের অজ্ঞান হয়ে যাওয়ার ভয় বা এসব কিছু নেই, প্রত্যেকটা অপারেশন রুগীরা দেখে। আমি অপারেশন করেছি এবং এসিএল অপারেশন করেছি এবং বাইরে বেরিয়ে পেশেন্ট বলেনি যে অপারেশনটা তিনি দেখেন, এটা হতেই পারে না যদি না পেশেন্টের কোনো কমপ্লিকেশনস হয়, মানে পেশেন্টকে আমাদের অজ্ঞান করতে হচ্ছে। অনেক সময় কিছু মানে ছেলে বা মেয়ে আর কি প্রচন্ড ভয় পেয়ে যায়, তখন আমাদেরকে তাকে মানে সিডেট করতে হয়, মানে ঘুম পাড়াতে হয়। সেই রকম সিচুয়েশন না হলে তো 100% দেখবে না, তারা নিজেরাই ওখানে বসে দেখে। এখন যদিও একটা আধুনিক যুগ এসেছে, চিকিৎসার ক্ষেত্রে আধুনিক রূপ এসে আধুনিক পরিবর্তন হয়েছে। এটা পরিবর্তন তো হয়েছে মানে আগে এসিএল বা এই ধরনের অপারেশন গুলো আমরা কেটে করতাম, বড় করে কাটতে হতো, এখন মাইক্রো সার্জারি। ওই যে আমি যেটা বলছিলাম আর কি আরএফআই ব্যাপারটা, মানে জলের তল মধ্যে এটা আগুন দিয়ে আমরা আর কি পুড়িয়ে করি। এছাড়া হচ্ছে সেভার ব্লেড প্রচুর দামি একটা জিনিস, এবং হচ্ছে আপনার যে মানে গোটা সিস্টেম, মানে যেটা একটা 4K ডিভাইস দিয়ে এটা করা হয়, কম্পিউটার থাকে, অনেক মেশিনারিজ থাকে। তো এই সব নিয়ে এটা একটা খরচ সাপেক্ষ ব্যাপার। কলকাতায় গেলে আমাদের হিউজ খরচ, মানে প্রায় লাখেরও উপরে। কিন্তু আমার শহরে আমি চাই, আমার সবসময় একটা টার্গেট হচ্ছে যে আমার শহরের আশপাশের বা মফস্বলের রুগীরা মফস্বলেই চিকিৎসা পাক। বাইরে কলকাতায় গিয়ে আমি নিজে অন্তত ফিল করি, কলকাতার হাসপাতালগুলোতে গিয়ে অপারেশন করিয়ে আসা বা কষ্ট, যে মানে অসুবিধা, বাড়ির লোকেদেরকে বসে থাকা, মানে রুগী তো অপারেশন টেবিলে চলে গেল, কিন্তু বাড়ির লোকেদের যে হ্যারাসমেন্টটা, বাইরে বসে থেকে যে হ্যারাসমেন্ট বা তাদের যা কষ্ট, মানে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ না হওয়া বা অসুবিধা হওয়া, ডাক্তারবাবুদের ল্যাঙ্গুয়েজ ডেফিসিট, এই প্রবলেমগুলো তো নিজের শহরে নেই। আপনি আমার শহরের লোক, আমি আপনারই শহরের ছেলে, সবসময় আমাকে রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাকে দিয়ে মানে আমরা যদি অপারেশন করি, আপনার বাড়ির লোকেরাই, আপনার কাছের লোকেরাই আপনার অপারেশন করছে। তো সেক্ষেত্রে খরচ অনেকটাই কম হবে, মানে স্বাভাবিকের থেকে অনেকটাই কম, যেটা আমরা তো কোনো মিডিয়াতে এইগুলো বলতে পারি না। এমনি রুগীরা এলে আমরা তাদের সাথে খরচ নিয়ে আলোচনা করি, আমরা চেষ্টা করি যতদূর সম্ভব কম খরচে এটা করা যায়, মানে এতটাই অ্যাফোর্ডেবল রেঞ্জে করা যায় যে মানে এটা বাণিজ্যিকের থেকেও বেশি, মানে এটা মানে ইয়েমূলক আর কি, মানে সেবামূলক অ্যাক্টিভিটি বলতে পারেন এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনার যে চেম্বারগুলো রয়েছে সেগুলি কোথায় গেলে আপনার কাছে এই আধুনিক চিকিৎসা পাবে মানুষ? হ্যাঁ, আমার কাছে মানে দেখানোর জন্য আমি তো প্রতিদিনই থাকি বর্ধমান শহরে। হ্যাঁ, আমি আরোগ্যতে থাকি, বর্ধমান নার্সিং হোমের উল্টো দিকে, যে আরোগ্য আর কি। এটা হচ্ছে আপনার ওই C2 রেস্টুরেন্টের পাশে। এছাড়াও লাইফ গার্ড হসপিটাল, হ্যাঁ এখানে আপনারা করাতে পারেন। চাইলে হচ্ছে আপনার আরো জায়গা বললে দুর্গাপুরের বিবেকানন্দ হসপিটালেও আমি এই ধরনের অপারেশন গুলো করে থাকি। এই খবর শুধু বাংলার মানুষ ঠিকছে না, সবাই করতে পারেন। আমার কাছে মালদার পেশেন্টরা আসে, দিনাজপুরের পেশেন্টরা আসে, এটা রেগুলার বেসিসে এসে করিয়ে নিয়ে যায়। এটা নয় যে আমি এই অপারেশন হঠাৎ করে করছি, এটা আমি প্রায় দীর্ঘ 5-6 বছর ধরে করছি, এবং মানে বহু দূর দূরান্ত থেকে আসে, যারা মানে সত্যি কথা বলতে গেলে যারা কলকাতায় যায়, টাকা পয়সা সামলাতে পারে না, তাদের হয়ে ওঠে না, ওই একই ইনস্ট্রুমেন্ট, একই ইমপ্ল্যান্ট, একই ইন্টারন্যাশনাল লেভেলের ইমপ্ল্যান্ট আর কি। আমার দেওয়া ইমপ্ল্যান্ট ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে সর্বত্র মানে সবাই জানে যে আমি যে ধরনের সুতো বা যে ধরনের মানে কোম্পানি ইউজ করি, ইন্টারন্যাশনাল লেভেলেরই কোম্পানি সেগুলো, মানে যা কলকাতায় ইউজ হয় তাই আমি ইউজ করি। তো অসুবিধা কিছু নেই আর কি। ডক্টর, একটা বিশেষ করে একটা দেখা যায় কারো হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, অনেকে হসপিটাল বা চিকিৎসালয়ে যায় না প্লাস্টারের ভয়ে। বিভিন্ন জায়গায় একটা চিকিৎসার সূত্রিতে বাঁধা থাকে, যেটা বর্ধমানে কোন জায়গায় বেশ হয়, সম্ভবত গুড়াপে হয়, সেটা বেঁধে দেওয়া হয়। যেমনি কারো কথা বলছে, আমার নিজের কথা, আমার মা পুজোর সময় বাড়িতে কাজ করতে গিয়ে পড়ে যায় এবং তার হাতটা ভেঙে যায়। আমি বহুবার বলেছি যে নার্সিং হসপিটালে চলো, কিন্তু ওই যে দীর্ঘদিন একটা অভ্যাস আর গোড়া পেকে চিকিৎসা করাই, এখন আমার মায়ের হাতটা কিন্তু সমানে বেঁকে আছে। এই যে মানুষের ভুল চিন্তা ভাবনা, কিভাবে দূর হবে?
এটা একটা খুব কঠিন ব্যাপার, মানে অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের একটা সমস্যা হচ্ছে যে কোনো জিনিস তারা ঈশ্বরকে দিয়ে মানে মানে একটা ঈশ্বরীয় ব্যাপার করে দিতে চায়। মানে ডাক্তার যখন ভালো চিকিৎসা করে তখন সে ঈশ্বর হয়ে যায়। তেমনি হচ্ছে আপনার মানে এই ধরনের বাঁধা বাঁধিগুলো, এগুলো একটা ঠাকুরের মোড়কেই গোটা কাজটা হয়। আমি মানে একটাই বলতে চাই কথা, মানে এর মাধ্যমে, যে অনেক আগে মানে 18 দশক অথবা 17 দশক এরকম, মানে যখন আমরা কেউ আসিনি, অর্থোপেডিক সার্জারি সিস্টেমটাই আবিষ্কার হয়নি, তখন মানে যেমন নেপোলিয়ন বোনাপার্ট বা তৈমুর লং, একদম এই ধরনের যে ব্যাপার, তৈমুর লং এর একটা পা খোড়া ছিল, তো তাকে তার পাটাকে বাতা দিয়ে বাঁধা ছিল। বাতা মানে লোহার মানে কাঠের বড় বড় পিলার দিয়ে তার পাটাকে বেঁধে দেওয়া হয়েছিল ফিমার ফ্র্যাকচার। তো পার্মানেন্ট ডিফর্মিটি হয়েছিল, তো তার নামই হয়ে গেল তৈমুর লং। সে গোটা পৃথিবী জয় করলো কিন্তু সে মানে একটা পা তার খোঁড়াই থেকে গেল, মানে তৈমুর লং। এটা হচ্ছে ব্যাপার, মানে যখন আমরা ছিলাম না, হাড়ের ডাক্তাররা ওগুলো যখন ছিলেন না, তখন এগুলো ছিল খুব ভালো ব্যাপার। এখান থেকেই উৎপত্তি, এখান থেকেই আধুনিক অর্থোপেডিক সায়েন্সটা এসছে। কিন্তু এখন তো আধুনিক ব্যাপারটা চলে এসছে, তো আমরা কেন আর ঠাকুরের দ্বারে থাকবো? মানুষ যখন পারে না তখন ঠাকুরের কাছে যাক, এটা নিয়ে কোনো আমাদের আপত্তি নেই। আমরাও তো ঠাকুরকে ডাকি, যখন আমরা পারি না বা আমরা ব্যর্থ হই আমরা ঠাকুরের কাছে যাই। ভগবান তো আমাদের শেষ জিনিস। মানে মানে সেটারও একটা মানে আমরা যদি নিজেরা না কাজটা করি তাহলে তো ভগবানের কাছে যে কোনো লাভ নেই। আমরা ডাক্তারের কাছে যাব, চিকিৎসা নেবো, যদি আমাদের কাছে টাকা পয়সার অসুবিধা থাকে তাহলে আমরা সরকারি হাসপাতালে যাব। সরকারি হাসপাতাল অত্যন্ত ভালো, আমরা সবাই সরকারি হাসপাতাল থেকেই কাজ শিখে এসেছি। এটা সরকারি হাসপাতালের মধ্যে ভালো জায়গা কিছু নেই। আমরা যখন পাবো না, ডাক্তার পাবো না, আমার যদি কনফিউশন থাকে যে ডক্টর শাশ্বত দত্ত ভালো কি ভালো না, কনফিউশন অমুক ডাক্তার ভালো কি ভালো না কনফিউশন, আমি সরকারি হাসপাতালে যাবো, সেখানে সবাই ভালো। তো আমরা অন্তত সরকারি জায়গায় চিকিৎসাটা নেবো, বিনা পয়সায় হবে। আমার যদি টাকা পয়সার ভয় থাকে আমি সরকারি জায়গায় যাব, কিন্তু আমরা পাতা বাঁধাবো না। পাতা বাঁধানোর সময় চলে গেছে। আজ থেকে 300 বছর আগে এটা হতো। ওই তৈমুর লংটা মনে রাখতে হবে। সাময়িক চিকিৎসা পেলে হাত বেঁকে রাখছে, মানে তখনকার দিনে এটা মেনে নিত মানুষ, কিন্তু এখনকার দিনে কিন্তু হাত পা বেঁকা রাজা কেউ মানবে না, তখন মেনেছিল। সেই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখন মানে দেখতে সুন্দর রাজাই মানবে। তো আমরা চাই যে সবাই যেন মানে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে এবং সুন্দরভাবে আর কি পায়। তো আমরা কথা বললাম বর্ধমানের অর্থোপেডিক চিকিৎসক ডাক্তার শাশ্বত দত্তর সঙ্গে। আজকের মতো সাক্ষাৎকার এখানে শেষ করি। আপনি ভালো থাকবেন, আবারও পরবর্তী সময় দেখা হবে। সামনের সপ্তাহে আমরা আবার সেম টাইমে লাইভে আমরা আবার বসার চেষ্টা করছি। একদম প্রত্যেক মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার মানেই স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্যের খুঁজে আমি ইমতিয়াজ থাকবো। দেখতে থাকুন, সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল নিউজ।